আসসালামু আলাইকুম। মার্চ ফরওয়ার্ডের সম্মানিত সদস্যবৃন্দ, যারা মার্চ ফরওয়ার্ড ফ্রি কোচিং ফর বিসিএস অ্যান্ড আদার্স পেজ থেকে আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানটি শুনছেন, ৪১তম বিসিএস প্রিলিমিনারিকে সামনে রেখে তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আজকে এই বিশেষ পর্বে। আশা করি সকলেই ভালো আছেন। আ তো সেই দিন চলে এলো। আমরা আগামীকাল সকাল ১০টায় যারা ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য অনেক দিন ধরে চাতক পাখির মতো অপেক্ষা করে আসছি, সে প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। ঠিক শেষ মুহূর্তে এসে ৪১তম বিসিএস প্রিলিমিনারি অন্যান্য বারের মতোই আসলে আপনারা যারা ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থী আপনাদের কাছে মনে হবে শুধু এই বিসিএস এর এক্সাম নিয়েই নাটকগুলো হচ্ছে। আসলে এগুলো নিয়ে প্রতি বছর বিসিএস পরীক্ষায় কোনো না কোনোভাবে কিছু বিষয় হয়েই থাকে। শেষ এক মুহূর্তে মোটামুটি এক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছিল। কারণ অনেকেই চেয়েছিল বিভিন্ন কারণে পরীক্ষা পিছাতে এবং তারা শেষ পর্যন্ত হাইকোর্টে আমাদের উচ্চতর আদালত পর্যন্ত ঘুরে আসলেন এবং আমাদের উচ্চ আদালতও আ পাবলিক সার্ভিস কমিশনের যে পূর্ব নির্ধারিত ঘোষণা ১৯শে মার্চ প্রিলিমিনারি পরীক্ষা হয়ে যাবে সেটাই বহাল রেখেছেন। অর্থাৎ আগামীকাল আ আপনারা পরীক্ষার হলে যাচ্ছেন এবং ১০টা থেকে ১২টা পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাআল্লাহ আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তো আপনাদের যারা পরীক্ষা দিবেন মার্চ ফরওয়ার্ড এর পক্ষ থেকে প্রত্যেক ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীকে আমরা শুভেচ্ছা জানাই। তাদের সকলের জন্য আমাদের শুভকামনা। আশা করি যে আপনারা আপনাদের জীবনের স্মরণীয় একটি সময় কাটাবেন কালকে সকাল বেলায় এবং হাসি মুখে পরীক্ষার হল থেকে ফিরবেন। কালকে সফল হয়ে এরপর ৪১তম বিসিএস প্রিলিমিনারি নিয়ে আরো দীর্ঘতর যাত্রায় আপনারা অবতীর্ণ হবেন। আরো ভালোভাবে নিজেদেরকে শানিত করবেন, প্রস্তুত করবেন এবং ৪১তম বিসিএস এর যে সরকারি চাকরি, বিসিএস ক্যাডার অফিসারের চাকরি, সেই চাকরিগুলো আপনারা ছিনিয়ে নেবেন। আপনারা সেগুলো অধিকার করে নেবেন। সেই প্রত্যাশা মার্চ ফরওয়ার্ড এর পক্ষ থেকে আপনাদের জন্য সবসময় ছিল, আছে এবং থাকবে। এখন যেহেতু কালকে পরীক্ষা, আমি খুব সংক্ষেপে আপনাদেরকে একেবারে যেগুলোর ব্যাপারে দৃষ্টি আকর্ষণ না করলেই নয়, সেই ধরনের কিছু বিষয়, অনেক বিষয় হয়তো আপনারা জানেন। আমি জাস্ট আপনাদেরকে মনে করিয়ে দিব। আর ২-১ টা বিষয় আপনাদেরকে একটু জাস্ট অ্যালার্ম করার জন্য, সতর্ক করার জন্যই মূলত আজকের এই ফাইনাল টিপস ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আ চূড়ান্ত পরামর্শগুলো দেওয়ার জন্য আমি এসেছি। তো আশা করি আপনারা আমার সাথে সময়টা ভালোভাবেই সবাই থাকবেন, উপভোগ করবেন এবং যার যত প্রশ্ন এবং আমি যা বলবো এখানে যদি কোনো কনফিউশন তৈরি হয় সাথে, সাথে আমাকে জানাবেন। কারণ আমাদের একটা ভুল আন্ডারস্ট্যান্ডিং, একটা ভুল মেসেজ অনেকভাবে ছড়িয়ে যেতে পারে যেটা আমাদের অনেকের জন্য আবার ক্ষতির কারণ হতে পারে। সুতরাং আমার বলার মধ্যে যদি কোনো ভুল আপনাদের চোখে পড়ে, আপনাদের মনে আসে তাহলে সাথে, সাথে আমাকে কমেন্ট করে জানাবেন অথবা আপনারা সেটা সতর্ক করবেন। এবং অবশ্যই এই ফাইনাল টিপসটি আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন। আমরা খুব অল্প সময়ে শেয়ার করব। আপনি শেয়ার করেন, এই শেয়ার করার কারণে হতে পারে অনেকেই আমি আজকেও যে ইনবক্সে যে মেসেজগুলো পেয়েছি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন ছোট, ছোট যে জিজ্ঞাসা বা জানার ইচ্ছা, এগুলো দেখে বোঝা যায় অনেকের মধ্যে আসলে পরীক্ষার সামনে চলে আসলে একটা নার্ভাসনেস পেয়ে বসে এবং সেক্ষেত্রে আপনার একটা শেয়ারিং হয়তো তার নার্ভাসনেস দূরীকরণের ক্ষেত্রে, তার কনফিউশন দূর করার ক্ষেত্রে সহায়তা করতে পারে। সুতরাং আপনারা শেয়ার করুন। আপনাদের ৪১তম বিসিএস প্রিলিমিনারি যিনি পরীক্ষা দিবেন তিনি যত ব্যস্তই থাক, আপনারা হয় আলোচনাটা শুনুন অথবা যারা শুনতে পারছে না বা এই শুনছে না বলে মনে হচ্ছে তাকে নামটা মেনশন করুন। এটা শোনা তার জন্য একেবারে খুবই, খুবই, খুবই জরুরি। এই আলোচনাটা হতে পারে তার পরীক্ষার হলে কালকে একটা বড় ধরনের একটা আলোর দিশা হতে পারে। সুতরাং আপনারা আপনাদের বন্ধুদেরকে যারা ৪১তম প্রার্থী তাদেরকে একটু নাম মেনশন করুন এবং আমি যেগুলো বলবো, যে কথাগুলো বলবো সেখানে কোনো প্রশ্ন থাকলে, সেখানে আন্ডারস্ট্যান্ডিং এর কোনো ঘাটতি থাকলে অবশ্যই সেটা কমেন্টে লিখবেন প্লিজ। আমি তাহলে শুরু করতে যাচ্ছি। আমার ফাইনাল টিপস এর ১ম বিষয় হচ্ছে আমরা ছোটকাল থেকে একটা আ রচনার নামের সাথে পরিচিত। পরীক্ষার পূর্ব রাত্রি খুবই এক্সাইটিং একটা নাইট হয় এবং এটা নিয়ে আমরা অনেকেই হয় বানিয়ে অথবা কল্পনা করে অথবা গসিপ করার জন্য অনেক গল্প তৈরি করি। পরীক্ষার পূর্ব রাত্রির আমি অনেককে শুনেছি খুব ভালো একটা ঘুম দেওয়ার কথা বলেছেন, অনেকে একটা আর্লি ঘুমাতে যাওয়ার কথা বলেছেন, অনেকে প্রয়োজনে হালকা ঘুমের ট্যাবলেট খাওয়ার কথা বলেছেন। ব্যক্তিগতভাবে আমি মনে করি এগুলো একেবারেই মানে মূল্যহীন কতগুলো পরামর্শ।
যে যেভাবে প্রতিনিয়ত রাত্রিগুলো কাটান, যে যেভাবে ঘুমাতে যান, যে যেভাবে খান, যে যার যেভাবে ইচ্ছে, যে যত সময় ঘুমাতে যান আপনি ঠিক সেই কাজটিই করুন। অপ্রয়োজনীয়ভাবে হঠাৎ করে আপনি বছরের পর বছর রাত ১২ টায় ঘুমাতে অভ্যস্ত। আপনার আজকে ১০ টায় ঘুমাতে গেলে কি ঘুমটা আসবে? এটা আসবে না কিন্তু। সুতরাং আপনি একটা স্বাভাবিক রজনী, স্বাভাবিক রাত্রিগুলোতে যে আপনি টাইম ফ্রেমটা যে রুটিনটা আপনি ফলো করেন, প্লিজ শুধু সেই রুটিনটাই ফলো করেন। আপনার যদি হয় ১১টা বাজে ঘুমানোর অভ্যাস, আপনি ১১ টায় ঘুমান। যদি অভ্যাস হয় ১২ টায়, আপনি ১২ টায় ঘুমান। অভ্যাস যদি হয় ১ টায়, আপনি সেখানে ঘুমান। জরুরি হচ্ছে সকালবেলা আপনাকে ঘুম থেকে উঠতে হবে। সুতরাং পূর্ব রাত্রে আপনার যদি টেনশন করতে ইচ্ছা হয়, আপনি টেনশন করুন। আপনার যদি মনে হয় যে উদ্বেগ, আ আকুল থাকবেন, আপনি সেটাও করেন। আপনি রাতে যেভাবে ঘুমান সেভাবে সেই সময়ে ঘুমাতে যান। এটা হচ্ছে আমার ১ম পরামর্শ। পরীক্ষার পূর্ব রাত্রি বলে আগে ভাগে ঘুমাতে হবে, ঘুমের ট্যাবলেট খেতে হবে, এগুলো একেবারে unnecessary। এগুলো তো হতে পারে আপনি আগে ভাগে ঘুমে যাওয়ার কারণে আপনার যে বিরক্তির কারণে সকালবেলা ঘুম থেকে উঠতে সমস্যা হতে পারে। কালকে পরীক্ষা হলে আপনি uneasy ফিল করতে পারেন। সো বন্ধুরা যারা পরীক্ষা দেবেন সকলেই আপনাদের যেভাবে আপনি রুটিনে অভ্যস্ত সেভাবে আপনি সেই সময়টা মেইনটেইন করে আপনি ঘুমাতে যান। নাম্বার 1। তবে ঘুমাতে যাওয়ার আগে পরীক্ষার পূর্ব রাত্রির জন্য আপনাদের আমার কাছ থেকে যে পরামর্শটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। কালকে পরীক্ষার হলে যাওয়ার সময় আপনার কি জিনিস দরকার সেই জিনিসগুলো আপনি একটু সাজিয়ে রাখুন। সেই জিনিসগুলো আপনি গুছিয়ে রাখুন, সেই জিনিসগুলো আপনি টেবিলে রাখুন। যাতে পরীক্ষার হলে বের হওয়ার সময় আপনাকে নতুন করে কোনো জিনিস খুঁজতে না হয়। আপনি জাস্ট ওই বক্সটা নিয়ে বা ওই জিনিসগুলো নিয়ে আপনি রওনা দিতে পারেন। এখন কথা হচ্ছে আমাদের পরীক্ষার হলে যাওয়ার সময় কি জিনিস নেওয়া লাগবে? কি জিনিস নেওয়া লাগবে এগুলো পাবলিক সার্ভিস কমিশন তার নির্দেশনায় অলরেডি বলে দিয়েছে। কি জিনিস লাগবে সেগুলো আপনার অ্যাডমিট কার্ডে বলা আছে। কি জিনিস লাগবে সেটা হচ্ছে এবং কখন কি সময় মেইনটেইন করতে হবে এই বিষয়গুলো কি লাগবে যেমন আমরা একটু যদি মনে করিয়ে নিই যারা শুনছেন একটু খেয়াল করেন। অ্যাডমিট কার্ড ইস আ মাস্ট। আপনি যে পরীক্ষার্থী আপনার ছবি সহ যে একটা অ্যাডমিট কার্ড আছে, কালারফুল অ্যাডমিট কার্ড এটা আপনার লাগবেই। কারণ পরীক্ষার হলে যখন আপনি ঢুকবেন আপনি ইতোমধ্যে নিশ্চয়ই জেনেছেন পরীক্ষার হলে ঢোকার সময় কয়েকটা বিষয় আপনাকে চেক করা হবে। সেটা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে আপনি যে মাস্ক পরার বিষয় সেভাবে প্রস্তুত হয়ে এসেছেন কিনা অথবা ওই আপনি যে রিয়েল একজন ক্যান্ডিডেট কিনা সেটা আপনাকে যাচাই করা হবে। পরীক্ষার হলের সামনে আপনার সরকার পাবলিক সার্ভিস কমিশন মনোনীত ম্যাজিস্ট্রেটরা থাকবেন। তারা আপনাকে পরীক্ষা করে আপনার আইডেন্টিটি পরীক্ষা করে আপনাকে পরীক্ষার হলে ঢোকার অনুমতি দেবেন। অথবা অনুমতি থেকে আপনাকে আ অনুমতি দেবেন না। সুতরাং আপনি অ্যাডমিট কার্ডটা মাস্ট আপনাকে সাথে রাখতে হবে। বল পয়েন্ট আপনার মাস্ট দরকার বৃত্ত ভরাট করার জন্য আপনি বল পয়েন্ট সাথে রাখবেন। এই বল পয়েন্টটা হতে পারে ১০ 5 to 10% আগে একটু ইউজ করা ১ দিন বা ২ দিন ১ ঘন্টা ২ ঘন্টা ইউজ করা বল পেন হলে টুকটাক ইউজ করা বল পেন হলে ভালো হয়। ১ টা বা ২ টা বল পেন রাখতে পারেন। অ্যাডমিট কার্ড আপনার সাথে থাকবে। এরপর হচ্ছে আপনার সাথে থাকবে আ এটা কি বলে? অ্যাডমিট কার্ড, বল পেন, একটা মাস্ক তো মাস্ট। মাস্ক আপনাকে পরে যেতে হবে। আপনি নারী হন, পুরুষ হন, পরীক্ষার্থী মাত্রই এবং পরীক্ষার সাথে যদি কেউ যান, পরীক্ষার্থীর আ সঙ্গী হিসেবে তাকেও মাস্ক একেবারে বাধ্যতামূলক। মাস্ক ছাড়া আপনাকে পরীক্ষা হলে ঢুকতে দিবে না। এখানে কঠিনভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পাবলিক সার্ভিস কমিশন ১১ টা নির্দেশনা দিয়েছে, সেগুলো আপনারা একটু পড়ে নেবেন। আমাদের ডিএমপি কমিশনার মহোদয় আ তিনি একটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। সেটা হচ্ছে যেহেতু আমাদের এখানে মুজিব বর্ষের অনুষ্ঠান আছে এবং স্বাধীনতার রজত জয়ন্তী অনুষ্ঠান, সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান আছে 50 ইয়ার্স এর। সুতরাং এটা নিয়ে আমাদের এখানে অনেক ভিআইপি, ভিভিআইপি আমাদের দেশে অবস্থান করছেন। দেশের এবং দেশের বাইরের অনেক মেহমানরা। সুতরাং তাদের আসা যাওয়ার জন্য বিভিন্ন গাড়ির প্রতি আপনি বিড়ম্বনার শিকার হতে পারেন। সেইজন্য ডিএমপি কমিশনার মহোদয় আপনাদেরকে বলেছে, পর্যাপ্ত সময় নিয়ে আপনি বাসা থেকে বের হবেন যেন আপনি যথাসময়ে আ কোন ধরনের ব্যাঘাত ঘটা ছাড়াই যেন আপনি পরীক্ষার হলে ঠিক সময়ে পৌঁছে যেতে পারেন। সুতরাং আপনারা টাইমলি তাহলে যেটা বললাম একটা হচ্ছে মাস্ক নিয়ে যাবেন, অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন, সাথে ২ টা বল পয়েন্টস রাখবেন। এরপর হচ্ছে আপনার গাড়ি ভাড়া, যে গাড়ি ভাড়াটা আপনার দরকার সেই গাড়ি ভাড়াটা রাখবেন। এনআইডি কার্ড রাখবেন কি রাখবেন না এটা অপশনাল। এনআইডি কার্ড রাখতে হবে কোথাও বলা নাই। তো বিশেষ করে যারা ঢাকায় পরীক্ষা দিবেন ওরা এনআইডি কার্ডের একটা ফটোকপি যদি সাথে রাখেন, না রাখলে সমস্যা নাই, সাথে রাখলে ভালো হয়। কারণ যেহেতু এই যে বললাম অনেক মেহমান থাকায়, অনেক নিরাপত্তার বিষয় থাকায় যদি
হঠাৎ করে আপনাকে কোথাও পরিচয় দিতে হয়, সেক্ষেত্রে আপনার জন্য এটা আপনার হয়তো সময়টা বাঁচিয়ে দেবে। আশা করি আপনারা বিসিএস পরীক্ষার্থী বললেই আমাদের পুলিশ বাহিনী বা নিরাপত্তা বাহিনী যারা আছেন তারা সহযোগিতা করবেন। আপনাদেরকে এমনিতেই করেন ওরা সবসময়। এরপরে এটা থাকলে আপনার জন্য ভালো। যারা বিশেষ করে ঢাকার কেন্দ্রে, যেহেতু এই মেহমানরা ঢাকা কেন্দ্রিক আছেন বা থাকবেন। সুতরাং আ যেটা বলছিলাম, এই মিনিমাম জিনিস, গাড়ি ভাড়া, টুকটাক জিনিস এগুলো ছাড়া। এখন ঘড়ি আপনি নেবেন না। কারণ পাবলিক সার্ভিস কমিশন প্রতিটা পরীক্ষা হল কেন্দ্রে, পরীক্ষা হলের রুমে বড়, বড় করে দৃশ্যমান স্থানে ঘড়ি টাকিয়ে রাখবেন। সুতরাং ঘড়ির দরকার নাই। এর অনাবশ্যক কোন জিনিসই আপনি সাথে রাখবেন না। এটি হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের নির্দেশনা। তাহলে এরপরে আপনি একটা জিনিস দেখতে পারেন, আ ঘড়ি, মোবাইল কোনো কিছুই রাখা যাবে না। আপনি অ্যাডমিট কার্ডের রঙিন অ্যাডমিট কার্ডের কপি আমার সাথে একটু মিলিয়ে নেন। এরপর হচ্ছে মাস্ট নিতে হবে। কালো কালির বল পয়েন্ট ১ টা বা ২ টা কয়েক % বা একটু করে ইউজ করা হলে আপনার জন্য ভালো হয়। গাড়ি ভাড়ার টাকাটা, এবং যাদের পরীক্ষার হলে প্রশ্নপত্রে একটু রাফ করার চিন্তা ভাবনা থাকে তারা চাইলে প্রয়োজনে ১ টা পেন্সিল বা ২ টা পেন্সিল সাথে রাখতে পারেন। এটাও অপশনাল। আপনি রাখতেও পারেন, নাও রাখতে পারবেন। তাহলে আমি যেটা বললাম, এনআইডি কার্ডের ফটোকপি রাখলে ভালো, না রাখলেও ক্ষতি নাই। বিশেষ করে যারা ঢাকায় পরীক্ষা দিচ্ছেন তারা একটু অপশনাল কপি রাখতে পারলে ভালো। কিন্তু না থাকলে এটা নিয়ে রাতে অস্থির হওয়ার দরকার নেই। আ অন্য সবকিছু বাদ। এরপর পরীক্ষা হলে যাওয়ার সময়ের জন্য যে সময়টা আমাদের ঢাকা এমনিতেই যানজটের নগরী আপনারা জানেন। প্রায় ২.৫ লক্ষ পরীক্ষার্থী শুধু ঢাকা থেকেই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এমনিতেই যানজটে খুবই নাকাল। আজকে যারা ঢাকায় এসেছেন তারা খুব ভালো করেই জানেন কি পরিমাণ যানজট। যদিও শুক্রবার, তারপরেও অনেক পরীক্ষার্থী বিসিএস পরীক্ষাকে কেন্দ্র করে অনেক পরীক্ষার্থী থাকবেন, তাদের সঙ্গী সাথীরা থাকবেন। সেজন্য আপনারা সময় নিয়ে বাসা থেকে বের হবেন। দূরত্বটা গুগল ম্যাপ বা আদার্স দেখে বা যারা জানেন শুনেন তাদের কাছ থেকে ধারণা নিয়ে আপনারা একটু আর্লি বের হয়ে মাস্ট 8:30 টার মধ্যে বিসিএস পরীক্ষার কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করবেন। আমি আবারও বলছি, 8:30 টার মধ্যে বিসিএস পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারলে সেটি সবচেয়ে ভালো। কারণ 8:30 টার পর থেকে হলে বা পরীক্ষার কেন্দ্রে আপনাকে ঢোকানোর অনুমতি দেওয়া হবে। 8:30 থেকে 9:30 পর্যন্ত, 9:30 এর দেরি যেন কোনোভাবেই না হয়। তবে আপনি 9:30 টার জন্য প্লিজ বসে থাকবেন না। 8:30 টার মধ্যে আপনি চেষ্টা করবেন সকলের পরীক্ষার কেন্দ্রে পৌঁছানোর জন্য। প্রয়োজনে ওখানে গিয়ে ০.৫ ঘন্টা ১ ঘন্টা অপেক্ষা করেন। এটা আপনার জন্য অনেক বেশি ভালো হয়। 9:30 টার দিকে আপনাকে উত্তরপত্র দেওয়া হবে। উত্তরপত্র দেওয়ার পর আপনাদের কিছু কাজ আছে। উত্তরপত্রে সবসময় দেখবেন যারা আগে পরীক্ষা দিয়েছেন অথবা যারা এসএসসি, এসএসসি পরীক্ষা দেওয়ার সময় আপনারা নিশ্চয়ই দেখেছেন বিভিন্ন পরীক্ষার হলে উত্তরপত্রের ২ টা পার্ট। একটা হচ্ছে ক্যান্ডিডেটস পার্সোনাল ইনফরমেশন থাকে, আরেকটা হচ্ছে এমসিকিউ। এমসিকিউ এর জন্য ২০০ টা এমসিকিউ এর জন্য আ আনসারের ক্লু গুলো দেওয়া থাকে। এই ক্লু গুলোতে উত্তর করার একটা অপশন। আরেকটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। এই পার্সোনাল ইনফরমেশন এ কি থাকে? আপনাকে নাম লিখতে হয়, জেলার নাম লিখতে হয়, স্বাক্ষর করতে হয়, রেজিস্ট্রেশন নাম লিখতে হয় এবং একটা জায়গায় থাকে হচ্ছে সেট নাম্বার। আমি সেট নাম্বারের বিষয়টাতে আসার আগে একটু বলতে চাই, নাম তো প্রপার নেম আমরা সকলেই জানি। জেলা নাম্বার, আপনারা যে জেলার ক্যান্ডিডেট বা বাসিন্দা সেই জেলার নাম উল্লেখ করতে হয়। স্বাক্ষরটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্বাক্ষর মানে হচ্ছে বিপিএসসি ফর্ম 1 এ আপনি যে স্বাক্ষরটা করেছিলেন, আপনাদের যাদের অ্যাপ্লিক্যান্ট কপি আছে আপনারা স্বাক্ষরটা দেখে নেবেন। সেটা কি বাংলায় করেছিলেন নাকি ইংলিশে করেছিলেন? সেটা কি আপনি ইনিশিয়াল কিছু দিয়ে চিহ্ন দিয়ে করেছেন নাকি ফুল নাম লিখেছিলেন? সেটা আপনি একটু রাতে ঘুমাতে যাওয়ার আগে নিশ্চিত হয়ে একটু দেখে নেবেন। অ্যাপ্লিক্যান্ট কপিতে এটা মনে হয় আছে। সুতরাং আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ওই স্বাক্ষরটা আপনি দেখে নেবেন। কারণ এই স্বাক্ষর আপনার গুরুত্বপূর্ণ। এই স্বাক্ষরে কোন ধরনের ভুল ভ্রান্তি আপনার ক্ষতির কারণ হবে, নিশ্চিত থাকেন। সুতরাং ওই স্বাক্ষরের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার হলে। আরেকটা বিষয় থাকে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। ৮ ডিজিটের একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাকে লিখতে হবে। এখন একটু খেয়াল করেন। সেট নাম্বার যে উত্তরপত্রে দেওয়া থাকবে, উত্তরপত্রে একটা সেট দেওয়া থাকবে। আপনার পূরণ করার জন্য নয়। প্রশ্ন পাওয়ার পর প্রশ্ন ও উত্তরের সেট মিলিয়ে নেওয়া। কারণ আপনাকে যে প্রশ্ন দেওয়া হবে, আমরা সাধারণত জানি পরীক্ষার হলে ক্যান্ডিডেটদেরকে দেওয়ার জন্য পাবলিক সার্ভিস কমিশন ৪ সেট কখনো ৩ সেট প্রশ্ন প্রণয়ন করেন। মানে পরীক্ষার হলে দেওয়া হয় এগুলো। ক সেট, খ সেট অথবা যে নামে এটা উল্লেখ করা হোক না কেন, কি সেট আছে ওটা দেখে নেবেন। ১ নাম্বার সেট, ২ নাম্বার সেট, এখানেও একটু কিন্তু চিন্তার একটা সুযোগ আছে।
1 নাম্বার সেট, 2 নাম্বার বা 3 নাম্বার সেট এরকম, নাকি ক সেট, খ সেট, গ সেট, এইভাবেই আপনার সেট নাম্বারগুলো লেখা আছে, সেটা আপনাকে চিন্তা করতে হবে। উত্তরপত্র নেওয়ার পর সেট নাম্বারে আপনি কোনো কাজ করবেন না। যখন আপনি প্রশ্ন পাবেন, প্রশ্ন পাওয়ার পর আপনি দেখবেন আপনার উত্তরপত্র এবং সেট নাম্বার সেম কিনা। বি অ্যালার্ট, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। যেহেতু যে পরীক্ষা হলে, যে রুমে, যে কেন্দ্রে, যে রুমে আপনি পরীক্ষা দেবেন, সেই রুমের জন্য একই পরিমাণ প্রশ্ন এবং উত্তরপত্র সরবরাহ করা হয়। সুতরাং আপনার সেট নাম্বার এবং আ উত্তরপত্রের সেট নাম্বার এবং প্রশ্নপত্রের সেট নাম্বার কিন্তু সেম হবে। আপনারা একটু খেয়াল করেন, কোন অস্পষ্টতা থাকলে আমাকে প্রশ্ন করবেন। ২ টা সেট সেম হবে। সুতরাং আমার মনে হয় এই ব্যাপারে আপনাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ সেট ভুলের কারণে, ভ্রান্তির কারণে আপনার পরীক্ষার খাতা মূল্যায়ন নাও হতে পারে। এই ব্যাপারে আপনি সতর্ক থাকবেন। সেট নাম্বার। তাহলে আমরা অনেকেই হয় কি, প্রশ্নপত্র দেওয়ার সাথে, সাথে এত বেশি ব্যস্ত হয়ে যাই, এটা মিলিয়ে দেখি না। কিন্তু মনে রাখবেন, আপনি ২০০ নাম্বারের মধ্যে অনেক ভালো পরীক্ষা দিলেন, কিন্তু সেট নাম্বার ভুল বা আপনি এই জিনিসটা চেক দিলেন না। সেক্ষেত্রে আপনি এটা বিড়ম্বনার শিকার হবেন। তাহলে এটা গেল। এরপর হচ্ছে আমার যে বিষয়টার উপর আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, প্রশ্ন পাওয়ার পর এই যে ২০০ নাম্বারের এমসিকিউ প্রশ্ন আমাদেরকে দেবে, এটা পাওয়ার পর আমার দৃষ্টিভঙ্গি একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি কিভাবে প্রশ্নটাকে দেখছি। আমাদের অনেকের ছোটকাল থেকে অভ্যাস আছে, সেটা হচ্ছে একজন লিখেছেন ফ্লোরা ইবনে জাহান, না জেলা কি বাংলায় লিখবো নাকি ইংরেজিতে লিখবো? ওখানে তো লেখার অপশনই থাকবে। বাংলায় লেখা থাকবে, আপনি বাংলায় লিখবেন, ইংরেজি থাকলে আপনি ইংরেজিতে লিখবেন। শুধু স্বাক্ষরের ক্ষেত্রটা ভিন্ন। স্বাক্ষর অ্যাডমিট কার্ড আপনি যেভাবে করেছিলেন, এখানে আপনাকে ঠিক সেভাবেই করতে হবে। সুতরাং আপনি নাম জেলা কি বাংলায় লিখবেন, নাম কি বাংলায় লিখবেন, ইংরেজি লিখবেন, এগুলো হচ্ছে আপনি যেভাবে ওখানে উত্তরপত্রে দেখবেন, বাংলায় হলে বাংলা, ইংরেজিতে হলে ইংরেজি। স্বাক্ষরের ক্ষেত্রে এটা মাস্ট মিলতে হবে হচ্ছে অ্যাডমিট কার্ডের সাথে। সো মনে রাখবেন। আর কোনটা স্যার, হ্যাঁ, জেনি আক্তার, আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি আবার ইয়ে করতে পারেন, রিপিট একটু লিখতে পারবেন। আপনার প্রশ্নটা হয়তো আমি কোনো কারণে মিস করে গেছি। আ হুম, 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 হুম। ভয়ের কোনো কারণ নাই তানজিনা সুলতানা, পরীক্ষার হলে একটু ভয় তো থাকবে, এটা খুবই স্বাভাবিক। যারা পড়ালেখা করেছেন ওরা অনেক বেশি টেনশন করবেন। এটা পরীক্ষার একটা অনুষঙ্গ, পরীক্ষার সাথে আ অ এটা অনেক বেশি আ পরীক্ষার সাথে ভয়, উদ্বেগ, টেনশন, উৎকণ্ঠা এগুলো খুব স্বাভাবিক বিষয়। এগুলো পরীক্ষার সাথে খুব যায়। সুতরাং আপনি একটু ভয়-টয় পান, এটা আমরাও চাই। পরীক্ষায় একেবারে ভয় না পেলে কেমনে হয়? এই পুরো পরীক্ষায় চাপমুক্ত রাখার কৌশল নিয়ে তো আমাদের আজকে ৯:১০ টায় ডক্টর আলমাসুর রহমান স্যারের সাথে আমাদের একটা সেশন আছে। উনি একজন খুবই ভালো একজন স্পেশালিস্ট। উনি কথা বলবেন ৯:১০ টায় আমাদের পেজ থেকে। সেটা আপনারা শুনবেন। কিভাবে ভয়মুক্ত বা চাপমুক্ত থাকা যায় পরীক্ষার হলে। তো আমরা যে কথায় আসছিলাম, প্রশ্ন পাওয়ার পরে আপনি কি করবেন? প্রশ্ন পাওয়ার পর আপনার ১ম কাজ হচ্ছে, ফার্স্ট কাজ হচ্ছে সেট মিলিয়ে নেওয়া বললাম। ২ নাম্বার, পরীক্ষার হলে ঢুকে আরেকটা বিষয় একটু খেয়াল করেন। পরীক্ষার হলে ঢোকার পর আমাদের কিছু সম্মানিত ইনভিজিলেটর থাকেন, শিক্ষক থাকেন, গাইড থাকেন। সাধারণত বিভিন্ন আ স্কুল কলেজের শিক্ষকরা সেখানে দায়িত্ব পালন করেন আমাদের পরীক্ষার হলগুলোতে। উনারা আমাদের আ বয়সেও সিনিয়র, উনারা দায়িত্ব পালন করেন। অধিকাংশই শিক্ষক থাকেন। তাদেরকে আপনি ভালোভাবে সালাম, কুশল বিনিময় করবেন। পরীক্ষার হলে ঢোকার সাথে, সাথে আপনার একটা স্মিত হাসি, আপনার একটা সুন্দর ভাষা, আপনার কোনো প্রয়োজনে দুঃখ প্রকাশ অথবা তাকে ধন্যবাদ জানানো, আপনাকে প্রশ্ন দিল, উত্তরপত্র দিল। এগুলো কিন্তু খুব সাধারণ courtesy। আমার মনে হয় এটা আমরা অনেকেই করে থাকি। এরপরেও সচেতনভাবে এই কাজটা করতে হবে। কারণ পরীক্ষার হলে কোনো টুকটাক ভুল ভ্রান্তি হলে আপনি যেন তার কাছ থেকে সহায়তা চাইতে পারেন। এবং সেক্ষেত্রে শুরুর দিক থেকে যদি কোনো কারণে উনি annoyed থাকেন আপনার উপর, তাহলে তিনি বিরক্ত হতে পারেন। সুতরাং আমরা একটা কথা ছোটকাল থেকেই শুনে এসেছি, courtesy cuts nothing buys everything। সুতরাং আপনি সেই সাধারণ সৌজন্যটা আপনি রক্ষা করবেন, যাতে প্রয়োজনে আপনি তাদের সহায়তা চাইতে পারেন। এবার যে বিষয়টা আপনাদেরকে বলব, প্রশ্ন পাওয়ার। হ্যাঁ, একজন লিখেছেন সালাউদ্দিন কাদের, স্যার এনআইডি কার্ডের সাইনের সাথে অ্যাপ্লিক্যান্ট কপি এর সাইন মিলাতে কি কম্পালসরি? না। পাবলিক সার্ভিস কমিশনের কোথাও লেখা নাই এনআইডি কার্ডের সিগনেচারের সাথে এখানে মিলতে হবে। একেবারে আননেসেসারি। কোনো দরকার নেই। কোনো প্রয়োজন নেই সালাউদ্দিন কাদের। আমার মনে হয় আ কোনো সমস্যা নেই। এরপর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আ উম হুম, 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 হুম। এরপর যেটা বলব, প্রশ্ন পাওয়ার পর আপনাদের খুব গুরুত্বপূর্ণ কাজ। একটা হচ্ছে সেট মিলিয়ে নেওয়া। ২ নাম্বার এবার একটু খেয়াল করেন। কেউ মনে করেন প্রশ্নটা ১ম এ একবার দেখে ফেলা ভালো। এই কাজটা কখনোই কোনোভাবেই করতে যাবেন না।
200 নম্বরের একটা প্রশ্ন, যে প্রশ্নটা এমনিতে 6 থেকে 8 পেজের, এত বিশাল ভলিউমের একটা প্রশ্ন আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত এটা পড়ে রিভিশন দিয়ে 2-3 মিনিটে 5 মিনিটে কেমন হয়েছে দেখতে চান, এটা আপনার পরীক্ষার জন্য বুমেরাং হবে। এটা কখনো আপনি করতে যাবেন না। পার্সোনালি আমি এবং মার্চ ফেরার থেকে আপনাদেরকে বলবো, আপনারা প্রশ্ন পাওয়ার পর সেট মিলিয়ে দেখার পর যেই প্রশ্নগুলো শুরুতে আপনার আছে, যেটা বাংলা হলে বাংলা, ইংলিশ হলে ইংলিশ, সাধারণ জ্ঞান হলে বাংলাদেশ অ্যাফেয়ার্স বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স হলে যেটাই হোক, আপনি যেটা পারেন উত্তর দেওয়া শুরু করবেন। আপনি 200 প্রশ্ন পর্যন্ত 1-2 কোনটা পারতেছেন দাগ দিলেন, পারতেছেন না দাগ দিলেন না, এরপর আবার দাগালেন, এই চিন্তাটা একেবারেই একটা বাজে চিন্তা, এটা করাই যাবে না। আপনি প্রশ্ন পেয়েছেন বাংলা, আপনি বাংলার 35টা প্রশ্ন হতে পারে। আবার আপনি একটু খেয়াল করেন তো, প্রতি বিসিএস পরীক্ষায় যে সবগুলো প্রশ্ন আপনার করে দেয়, বাংলার 35টা, ইংরেজির 35টা, বাংলাদেশ অ্যাফেয়ার্স এর 30টা, এরকম তো নাও হতে পারে। এরকম না হওয়ার নজির পাবলিক সার্ভিস কমিশনে অনেক আছে। আপনি সর্বশেষ বিসিএস পরীক্ষাটা দেখেন, 42তম বিসিএস পরীক্ষায় কি কোনটার পর একটা সাবজেক্ট শেষ করে আরেকটা শুরু করেছে? না, এটা করেনি। সুতরাং এই 10টা সাবজেক্টের একটা মিক্সারও হয়ে যেতে পারে, এটাও তো একটা ব্যতিক্রম হতে পারে। অথবা বাংলাগুলো শেষ করে ইংরেজি, ইংরেজিগুলো শেষ করে অন্য, সেটাও হতে পারে। ঐতিহাসিকভাবে ঐতিহ্যগতভাবে যেটা হয় একটার পর একটা, সেটাও হতে পারে। কিন্তু সবসময় এটা হবে, এটা চিন্তা করা ভুল। সুতরাং আপনি যখন প্রশ্নটি পাবেন, আপনি যেটা যেটা পারতেছেন সেটা আপনি বৃত্ত বরাদ করতে শুরু করুন। একজন একটা প্রশ্ন লিখেছেন, আমি কথা বলার ফাঁকে ফাঁকে প্রশ্নগুলো একটু দেখে নিই, তাহলে আমি হারিয়ে ফেলবো। হ্যাঁ, অ্যাডমিট কার্ড কালারফুল হওয়াটাই উচিত। অ্যাডমিট কার্ড কালারফুল করবেন, কারণ সেক্ষেত্রে আপনার ছবি মিলিয়ে দেখবেন ম্যাজিস্ট্রেট সাহেব আপনার ঢুকানোর সময়। সুতরাং অ্যাডমিট কার্ডটা আপনার কালারফুল হওয়াটা জরুরি। জানা উত্তর ভুল করে অন্য একটা উত্তর দাগালে সেক্ষেত্রে করণীয় কি? অনেকেই বলে 2টা বৃত্ত ভরাট করলে এক্ষেত্রে সেই প্রশ্ন বাতিল হয়ে যাবে। এই ব্যাপারে জানতে চাচ্ছিলাম। একটাই উত্তর করতে হবে, 2টা উত্তর করার কোনো সুযোগ নাই। 2টা উত্তর করলে সেটা প্রশ্ন, সেই উত্তরপত্র, সেই প্রশ্নটা বাতিল হয়ে যাবে। মোহাম্মদ রেজাউল করিম, স্যার মডেল টেস্ট গুলোতে কত পেলে প্রিলি টপকানো যাবে বলে আশা করা যায়? এটা ঠিক আগে থেকে প্রেডিকশন করা ভুল, কারণ এটা আপনার কালকে যে পরীক্ষাটা দিবেন সেই প্রশ্ন আপনি কত পাচ্ছেন, কিভাবে সেটা পরীক্ষাটা দিচ্ছেন, সেটার উপর এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একজন কাজী শোয়েব শাবাব, থ্যাংক ইউ কাজী শোয়েব শাবাব, সে লিখেছে, স্যার ম্যাথের রাফ করার জন্য কি আলাদা শীট পাওয়া যাবে? না, ম্যাথের রাফ করার জন্য আলাদা কোনো শীট নাই। একটু বলে রাখি বন্ধুরা, উত্তরপত্রে কোনো ধরনের পেন্সিল বা কলম দিয়ে কোন ধরনের রাফ করা সম্পূর্ণভাবে অন্যায়। পাবলিক সার্ভিস কমিশনের নির্দেশনা আছে, এই ব্যাপারে কোনো রাফ করা যাবে না। উত্তরপত্রে কোনো দাগি দেওয়া যাবে না, আপনার প্রয়োজনীয় বৃত্ত ভরাট এবং যেগুলো লেখার সেগুলো ছাড়া। এবং প্রশ্ন আসছে প্রশ্নপত্রে রাফ করা যাবে কিনা? প্রশ্নপত্র কিন্তু রাফ করার সুযোগ নাই। প্রশ্নপত্রে রাফ করলেও কিন্তু আপনি বহিষ্কারের শিকার হতে পারেন। এখন আমরা যেটা করি, অনেকে মনে করি যে প্রশ্নপত্রে রাফ করা যায়। এখন আপনি রাফ করেছেন, আপনাকে ধরে নাই, এর মানে এই নয় যে আপনাকে ধরবে না। আপনি একটু খেয়াল করুন। এখন আপনি মস্তিষ্ককে ইউজ করতে হবে, অথবা টুকটাক সাইন টাইন দিয়ে, টুকটাক বিন্দু ফিন্দু দিয়ে আপনাকে বোঝার সুযোগ করতে হবে, আপনি নিজে যাতে বুঝে যান, মনে রাখবেন। সুতরাং এখানে আপনি একেবারে বাসার খাতার মতো রাফ করা মানে তো অনেক সময় নষ্ট হয়ে যাওয়া। পরীক্ষার হলে এই সময়টা আপনার নেই। সুতরাং রাফ খাতা পাওয়া যাবে না, সেটা আশা করা যাবে না। কাজী শোয়েব শাবাব, হ্যাঁ, প্রথমত কি দাগাদাগি বা রাফ করা যাবে কিনা, বা সাদিয়া জামান, এগুলা রাফ করার কোনো অনুমতি এখানে নেই। এখন সেটা হচ্ছে আপনি বিন্দু বিসর্গ কিছু একটা ইউজ করে টেকনিক্যালি সাইন দিয়ে ইউজ করলেন, ধরা না খেলে তো ভালো, কিন্তু এটা সাধারণত নিরুৎসাহিত করা হয়। এবার আমরা যেটা, আপনাদের যে প্রশ্নগুলো আছে আপনারা দেন, আমি যে প্রশ্নগুলো আমার চোখের সামনে পড়বে আমি সবগুলো প্রশ্নই আপনার দেওয়ার চেষ্টা করব। স্যার ফাইল নেওয়া যাবে কেন্দ্রে? কোনো ফাইলের কথা তো কোথাও পাবলিক সার্ভিস কমিশন বলে নাই, সুতরাং ফাইল নিয়ে যাওয়ার প্রশ্ন আসছে কেন? আপনার যে কয়েকটা জিনিস নেবেন, এটা হাতেও নিতে পারেন, ছোট একটা ট্রান্সপারেন্ট একটা ফাইলও নিয়ে যেতে পারেন, কিন্তু এটার জন্য আবার ফাইলটা যেন গুরুত্বপূর্ণ হয়ে না যায়, এটা হচ্ছে অপশনাল। আপনি জিনিসগুলো যদি হাতে রাখতে পারেন বা আপনার পকেটে রাখতে পারেন, তাহলে তো আমার মনে হয় আলাদা করে ফাইলের দরকার নেই। আপনি আলাদা একটা ফাইল মানে আলাদা একটা যন্ত্রণা, মোবাইল ইত্যাদি হাবি জাবি কোনো কিছুই নিয়ে যাবে না, কারণ সেগুলো আপনাকে নিয়ে প্রবেশ করতে দেবে না, এগুলো নিয়ে আপনার রাখারও কোনো সুযোগ নেই। এবং আমি এমনও দেখেছি, এই ট্রান্সপারেন্ট ফাইল নিলে সেই ফাইলগুলো পর্যন্ত ঢুকাতে দেওয়া হয় না। So be careful, brothers. এরপর যেটা বলছিলাম, যেটা তাহলে যেটা বললাম, আপনারা কোনো অবস্থাতেই আগে এটা পূরণ করবেন না। যে পুরোটা প্রশ্ন একবার পড়ে রিভিউ করা, বা কেমন হয়েছে প্রশ্ন, মন্দ হয়েছে না ভালো হয়েছে মাঝারি হয়েছে, এটা দেখার জন্য আগে প্রশ্ন করা, রিপিট করা, এটা কোনো দরকার নেই, এটা প্রয়োজন নেই। এটা করলে আপনি আবার সময় নষ্ট হবে, এবং কোনো কারণে যদি আপনার মনে হয় প্রশ্ন খুব একটা ভালো হয়নি, জুৎসই হয়নি, তখন আপনি পরীক্ষার শুরুতে দেখবেন আপনার কিছু গুরুত্বপূর্ণ সময়
খুবই গুরুত্বপূর্ণ কিছু মোমেন্টাম, স্টার্টিং ভেরি গুড থিংস পরীক্ষার হলে। সুতরাং সেটা যদি আপনার নষ্ট হয়, আপনি মোমেন্টামটা হারিয়ে ফেলবেন। সুতরাং এই কাজটা করা যাবে না। স্যার, মেয়েদের তো পকেট নাই, তারা কি করবে? হাত আছে, হাতে কি রাখা যায় না? এখানে কিসের কথা হলো? কয়েকটা জিনিস, এটার জন্য পকেট তো খুব বেশি জরুরি না মনে হয়। কোন প্রকার কি ঘড়ি নেওয়া যাবে? মোবাশ্বেরা লিখন, না কোন প্রকার ঘড়ি নেওয়া যাবে না। মেয়েরা গহনা পড়া থেকে বিরত থাকবেন। হ্যাঁ, ঠিক আছে, আপনার সাথে আমি একমত, বিরত থাকতে পারি। হ্যাঁ। এরপর যেটা বলছিলাম, আমি আমার কথাগুলোতে একটু আসি। আমি আপনাদের প্রশ্ন দেখলে সেগুলো আমি উত্তর দিব। আপনারা প্রশ্ন করতে থাকেন। একটা হয় কি, আপনি যখন প্রশ্ন করবেন, বিষয়টা আমার আলোচনাতে আমার টপিকে না থাকলেও আপনার প্রশ্ন দেখার পরে সেটা আমার মনে পড়বে, আমি সেটা নিয়ে আলোচনা করব। আমি উত্তর দিব, অন্যরা যারা জানে তারাও চেষ্টা করবে। সুতরাং হ্যাঁ। না, ছোট মিনি ব্যাগের কোনো বিষয় এখানে নেই। হ্যাঁ। মোহাম্মদ হাসান বলেছেন, যদি ২ টা প্রশ্নের উত্তর সেক্ষেত্রে করণীয় কি? একটু পরে বলছি, একটু শুনেন, এটা আমার স্ক্রিপ্টে আছে। তাহলে যেটা বললাম, প্রশ্ন শুরুতে কোনোভাবে রিভিশন করবেন না, পুরোটা পড়বেন না। আপনি যে সাবজেক্টে পারবেন সেগুলো উত্তর দেওয়া শুরু করলেন। এখন দেখুন, উত্তর দেওয়ার আগে আপনাদের কয়েকটা বিষয় একটু নিশ্চিত হতে হবে। সেটা হচ্ছে অপশনগুলো। পাবলিক সার্ভিস কমিশন তার প্রশ্নপত্রে যে অপশনগুলো দিবে, অপশন কয়টা দেয়? সাধারণত আমরা ৪ টা অপশন দেখে অভ্যস্ত। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আজকের ফাইনাল টিপসের ফাইনাল পর্যায়ে আমরা আছি। এতক্ষণ যেগুলো বললাম এগুলো হচ্ছে আনুষঙ্গিক বিষয়। এখন টু দি পয়েন্ট, মানে টিপস বলতে যেটার জন্য আজকের এই আলোচনাটা, সেই জায়গায় আমি এসে পৌঁছালাম। একটু খেয়াল করুন আপনারা। অপশন সাধারণত পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় ৪ টা দেখেও আমি অভ্যস্ত। কিন্তু আমরা জানি বাংলাদেশের যে নিয়োগ পরীক্ষাগুলো হয়, কোনটাতে ৫ টা অপশনও দেওয়া হয়। সুতরাং ৪ টা অপশনই হবে, এটাই আপনি ধরে নিয়ে পরীক্ষার হলে কাজ শুরু করবেন না। অপশন কি ৪ টা না ৫ টা, কম বেশি হলো কিনা এটা আপনি একটু দৃষ্টি রাখবেন, নাম্বার 1। ২ নাম্বার একটু খেয়াল করেন, সাধারণত আমরা দেখি কি, ক বাম পাশে, খ ডান পাশে, গ বাম পাশে ও ঘ ডান পাশে, এভাবে প্লেসটা করা হয়। মানে আমাদের যে অপশনগুলো থাকে এ বি সি ডি বলি বা ক খ গ ঘ যেটাই বলি, আমরা দেখি বাম পাশে এ, ডান পাশে বি, বাম পাশে সি, ডান পাশে ডি, এটা হয়। কিন্তু 35th বিসিএস এ 35তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নে অনেকেই কিন্তু শুরুতে একটা ধাক্কা খেয়েছেন। এই ধাক্কাটা কি? ধাক্কাটা হচ্ছে এ বাম পাশে দিয়ে ডান পাশে বি না দিয়ে এর নিচে বাম পাশে বিটা দিয়ে ডান পাশে উপর নিচে সি এবং ডি দেওয়া হয়েছে। সো বন্ধুরা যারা শুনছেন একটু খেয়াল করেন, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমি একটু আগে আপনাদেরকে উল্লেখ করেছি, পরীক্ষার হলে স্টার্টিংটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে সম্ভবত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মোমেন্টাম পরীক্ষার হলে। স্টার্টিং এই ১০-১৫টা মিনিট আপনি কি করেছেন, কি করলেন? আপনি যদি তাহলে ৩৫তম যেহেতু এটা হয়েছে, আপনি এটার জন্য আপনি প্রস্তুত থাকবেন। যেহেতু ৪২তম বিসিএস প্রিলিমিনারিতে কোন একটা সাবজেক্ট শেষ করে আরেকটা সাবজেক্টের জন্য অপেক্ষা না করে সব সাবজেক্ট মিক্সড হয়েই প্রশ্নগুলো বিন্যস্ত হয়েছে, এইটা আপনার মাথায় রাখতে হবে। যেহেতু আমাদের দেশে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অপশন ৪ টা জায়গায় ৫ টাও দেওয়া হয়, সুতরাং ৫ টা অপশনও আপনি সাথে রাখবেন। এই বিষয়টা আপনি মাথায় রাখবেন। আমি কিন্তু সম্ভবত আপনাকে পরীক্ষার হলে যদি পাবলিক সার্ভিস কমিশন আপনাদেরকে আ খুব বেশি ঘাটাতে চায়, সেক্ষেত্রে শুরুতে যে স্টার্টিং এ যে কাজগুলো করে সে বিষয়টা আমরা মনে হয় আলোচনা করেছি। আপনি একটু সতর্ক হলে এটা আপনার জন্য আখেরে আপনার জন্য পরীক্ষার হলে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা কাজ দেবে। ২ নম্বর একটা বিষয় হচ্ছে পানির বোতল। আরে ভাই ২ ঘন্টার জন্য পরীক্ষা দিবেন এই বয়সে, সকলেরই তো বয়স হচ্ছে ২১ থেকে ৩২ এর মধ্যে। এর মধ্যে একেবারে পানির বোতল নিয়ে ঢুকতে হবে, বিষয়টা এরকম কেন? আর স্যানিটারি এটা কি বলে, এই যে হাত ধোয়ার জন্য যে ব্যবস্থা, স্বাস্থ্যবিধির মধ্যেই পাবলিক সার্ভিস কমিশন সেখানে বলে দিয়েছে হাত ধোয়ার যে আ এটাকে কি বলে? হাতটা ধুয়ে আমরা যে ইউজ করি সাবানের পানি, স্যানিটাইজার। হ্যাঁ, এগুলো কিন্তু পরীক্ষার হলের সামনে থাকবে। এগুলো নিয়ে আপনার টেনশন করার কোনো কারণ নাই। আপনার যে বিষয়, আপনি কি যা নিতে হবে না, এই বিষয়ে আপনি ভালো করে একটু খেয়াল করেন। প্রবেশপত্রে ভাঁজ হলে কোনো সমস্যা হবে? যেহেতু হাতে বা পকেটে নিয়ে যাব। ভাঁজ হলে কোনো সমস্যা নাই রে ভাই, এগুলো নিয়ে টেনশন করবেন না। প্রবেশপত্রে একটু ভাঁজ হতেই পারে। এটা কোনো ব্যাপার না। হ্যাঁ। হ্যাঁ।
তাহলে আরেকটা বিষয় একটু খেয়াল করেন, অপশন নিয়ে একটা প্রশ্ন কথা আপনাদেরকে বললাম, অপশনটা কিভাবে হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। 2 নম্বর একটা বিষয়, প্রশ্নে দাগ দেওয়া যাবে না। দাগ দেওয়া বা রাফ করা এগুলো উচিত নয়, যাবে না। এরপরে যদি আপনি চান যে ওই যে বিন্দু দিয়ে পেন্সিল দিয়ে কিছু একটা করবেন, যদি সেটা আপনি সযত্নে করতে পারেন, আপনার আপনার ইনভিজিলেটর আপনাকে যদি চার্জ করে না বসে বা বিরক্ত না হন সেরকম ভাবে আপনি করতে পারলে সেটা করতে পারেন, ইটস আপ টু ইউ। ইনভিজিলেটরের সাথে ভালো ব্যবহার করবেন, এটা আমি আগে বলেছি। এখন আরেকটা কাজ আছে, আপনার যখন পরীক্ষা চলমান থাকবে ওই সময় পরীক্ষার হলে একটা অ্যাটেন্ডেন্স শিটে স্বাক্ষর করতে হয় সবাইকে। সাবধানতা কোন কোন জায়গায় অবলম্বন করতে হবে দেখেন, আমি 4টা পয়েন্ট উল্লেখ করেছি। ফার্স্ট হচ্ছে অপশন গুলো দেখতে হবে, অপশন 4টা না 5টা। 2 নাম্বার অপশন গুলো কিভাবে প্লেস করা হয়েছে, ক খ গ গ, ডান পাশ বাম পাশ কিভাবে আছে সেই জিনিসটা খেয়াল করা। 3 নাম্বার হচ্ছে অপশনে প্রশ্নগুলো মিক্সার হইতে পারে, সুতরাং প্রশ্নগুলো আপনি আগে পড়বেন না, প্রশ্নগুলো আপনি ধারাবাহিকভাবে আপনার মতো করে আপনি প্রশ্ন এবং উত্তর করতে থাকবেন। এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদেরকে ইনভিজিলেটরের সাথে ভালো সৌজন্য কুশল বিনিময় করা। আপনি আপনার মতো সালাম নমস্কার যেটা দেন সেটা দেন, কেমন আছে জিজ্ঞেস করবেন হেসে। এটা আপনার জন্য অনেক বিপদের সময় গুরুত্বপূর্ণ একটা ভালো অ্যাসেট হিসেবে, আপনার মূলধন হিসেবে সেটা কাজ করবে। আর মানে সাবধানতার ক্ষেত্রে আরেকটা যেটা বিষয় খুব গুরুত্বের সাথে আপনাদেরকে বলতে চাই, অ্যাটেন্ডেন্স খাতায় অবশ্যই সিগনেচার করা। আমরা যখন পরীক্ষার চলমান থাকা অবস্থায় প্রত্যেক জনকে দেখবেন একটা শিটে স্বাক্ষর করতে হয়। এই স্বাক্ষর করা মানে হচ্ছে আপনি পরীক্ষায় উপস্থিত হয়েছিলেন। এই এখানে স্বাক্ষর না করার অর্থ হলো আপনি পরীক্ষায় উপস্থিত হননি। সাবধান থাকতে হবে এই বিষয়গুলো নিয়ে। এবার একটা বিষয় আসেন, প্রশ্ন কেমন হলো, কেমন দাগাবো, এই বিষয়টা আলোচনা করে আমি একটু সময় ব্যবস্থাপনা নিয়ে কথা বলে শেষ করব। হ্যান্ড স্যানিটাইজার, থ্যাংক ইউ শারমিন রহমান শামা। হ্যাঁ, আর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে, আমি এগুলো সব একসাথে নিয়ে যাব। স্যার বোরকা পরে যাওয়া যাবে? অবশ্যই উর্মিকাও স্যার, বোরকা পরে যাওয়া যাবে, কোনো সমস্যা নাই। 2টা অ্যাডমিট কার্ড নিয়ে যাওয়া যাবে? 2টা অ্যাডমিট কার্ড নিয়ে যাওয়ার প্রশ্নটা কেন আসছে আমি বুঝলাম না। আপনি কোনো কারণ থাকলে আমাকে সেটা বলে বুঝান। 2টা অ্যাডমিট কার্ড কেন নিতে হবে? স্বপ্ন, আপনি RM স্বপ্ন, আপনি একটু বুঝাতে পারবেন প্লিজ? হ্যাঁ, 2টা অ্যাডমিট কার্ড কেন নেওয়া যাবে সেটা বলুন। হ্যাঁ, একজন হচ্ছে সামিরা ইরফান সোনিয়া। স্যার 5টা অপশন থাকলে যদি 5 নাম্বারটা হয় তাহলে কি করব? আমাদের 4 অপশন থাকবে কেন ভাই? 5টা অপশন দিলে তো 5 এ একটা অপশন থাকবে। এটা তো সাধারণ জ্ঞানের প্রশ্ন, এটা পারার কথা। যদি আপনার অপশন বেশি দেয় আপনার উত্তরের অপশনও বেশি হবে, এটা নিয়ে আপনার টেনশন করার দরকার নাই। এরপর হচ্ছে ম্যাথের রাফ আপনি কি, মানে প্রথম কথা হচ্ছে যেহেতু আপনি ক্যালকুলেটর নিতে পারবেন না, মোবাইল নিতে পারবেন না, আপনার কোনো ডিভাইস, ক্যালকুলেটিং ডিভাইস থাকবে না, মাথায় করতে হবে এই কাজটা। আর যদি রাফ করতে চান কোনো সিম্বল টিম্বল দিয়ে প্রশ্নপত্রে, সেটা বললাম, এটা পরীক্ষার হলে প্রশ্নপত্রে দাগ দেওয়ার ব্যাপারে বিধিনিষেধ আছে। সুতরাং এটা আপনি কিভাবে করবেন এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে পরীক্ষার হলে। ওই যে বললাম, কোনো সিম্বলিক কিছু বিন্দু টিন্দু দিয়ে যদি আপনি করতে পারেন সেটা আপনি করতে পারেন। আর যদি সেটা দেখে ফেলে কেউ যদি মাইন্ড করে, তাকে বিনয়ের সাথে সরি টরি বলে নেওয়ার চেষ্টা করবেন। এটা আপনাকে পরীক্ষার হলে আপনার বুদ্ধিমত্তার উপরে সেটা নির্ভর করবে। সাইদা ইসলাম শাহিন, আমাদের রিটেন কোর্স আছে, সেটা নিয়ে আমরা এখন রিটেন কোর্স নিয়ে আজকে কথা বলবো। রিটেন কোর্স নিয়ে আমরা কালকে বা পরশুদিন কথা বলবো, আজকে রিটেন কোর্স নিয়ে কথা বলার জন্য আসিনি রে ভাই। এরপর হচ্ছে অপশনে যদি উত্তর না থাকে তখন করণীয় কি? উত্তর না থাকলে উত্তর দিবেন না, যেটা উত্তর নেই আপনি তো আরেকটাকে উত্তর দিতে পারবেন। আপনাকে বলা হলো বাংলাদেশের জেলা কয়টি, আপনাকে আসলো 61, 62, 63, 64। এরপরে যেটা উত্তর নাই, মনে করেন 64 নাই, তাহলে আমাদের বাংলাদেশের উত্তর জেলা তো 63 হয়ে যাবে না বা 62 হয়ে যাবে না। উত্তর না থাকলে উত্তর দেবেন না। হ্যাঁ, এরপর হচ্ছে আরেকটা প্রশ্ন, হ্যাঁ, সময় ব্যবস্থাপনা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই। সময় ব্যবস্থাপনা, আমাদের 200টা প্রশ্নের জন্য যদি 2 ঘন্টা, দ্যাট মিনস 120 মিনিট বরাদ্দ। আমাদের 60 মিনিটে যদি 1 ঘন্টা হয় তাহলে 120 মিনিটে 2 ঘন্টা। 2 ঘন্টায় 120 মিনিটে আমাদের 200টা প্রশ্নের উত্তর দিতে হয়। এরকম করে যদি আমরা হিসাব করি 200 ভাগ এটা কি কত মিনিট? 120 মিনিট, এভাবে ভাগ করলে
আমরা যে সময়টা পাই সেটা কিন্তু আমাদের প্রশ্নের জন্য বরাদ্দ সময় নয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ আমরা যখন বিসিএস কনফিউশন জোন প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছিলাম, তখন আমাদের আলোচনা একটা পর্যায়ে আমরা এভাবে হিসাবটা এসেছিল 200টি প্রশ্ন, কিন্তু 200 নম্বর তো আমরা সাধারণত দাগাই না বা দিয়া গিয়েছে এরকম আমরা শুনি না। 200 এর মধ্যে হয়তো আমরা 110, 15, 20 কখনো 100, 35-36তম বিসিএস এর প্রশ্ন দেখলে 100 এর নিচেও কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড মার্কস ছিল। তাহলে সেক্ষেত্রে যেখানে 100টা দাগিয়েছি সেখানে পুরো 2 ঘন্টাই তো হচ্ছে আমার পুরো সময়, 120 মিনিটই তো হচ্ছে আমার পুরো সময়। তাহলে সেখানে তো দেখা যায় যে আমি একটা প্রশ্নের জন্য 1 মিনিটের চেয়ে বেশি সময় পেয়েছি, তাই না? যদি আমি 150টা প্রশ্ন দাগাই, একটু খেয়াল করেন, 150টা প্রশ্নের উত্তর দাগাই, তাহলে বা বৃত্ত বরাট করি 150টা প্রশ্নের জন্য, 150 হচ্ছে আমার 120 মিনিট দিয়ে ভাগ হবে। আমি যতটা প্রশ্নের উত্তর দাগাচ্ছি, হয়তো কারো কাছে একটু জটিল মনে হতে পারে, একটু খেয়াল করেন। আমরা 200টা প্রশ্ন দাগাই না সাধারণত। আর স্ট্যান্ডার্ড কি? আমরা 35th বিসিএস প্রিলিমিনারি থেকে 200 নম্বরের প্রশ্ন সংযোজন হওয়ার পর থেকে আমরা দেখেছি শতকরা 42-43% নাম্বার পেয়েও কিন্তু প্রিলিতে পাস করেছিল। 35th বিসিএস এ 85-87 এর মধ্যে কিন্তু কাট মার্ক ছিল। তার মানে কি? 85-87 মানে কি? 40-42-43% দিকে মার্কস। আবার যদি সর্বশেষ 2-3টা বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন আমরা অনুসরণ করি, 40-38 এই ধরনের প্রশ্নগুলো, তাহলে সেখানেও দেখা যাচ্ছে যে 100 থেকে 115 এর মধ্যে স্ট্যান্ডার্ড মার্কস হয়, প্রিলিমিনারি পাস মার্ক হয়। তাহলে সেক্ষেত্রেও তো দেখা যাচ্ছে পাস মার্কটা হচ্ছে 50-55%, 57% এর মধ্যেই থাকছে। সুতরাং কতটা প্রশ্ন আমরা দাগাচ্ছি সেটার উপরেই নির্ভর করবে আমার সময় ব্যবস্থাপনাটা। 2 নম্বর একটা বিষয় থাকলো, নিনজা মনি লিখছে প্রশ্ন হাতে পাওয়ার পর প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে সেট নাম্বার মিলিয়ে নেওয়া। সেট নাম্বার মিলিয়ে নেওয়া। হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। এরপর যেটা বলছিলাম আপনাদেরকে, যে বিষয়টা দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে পরীক্ষার হলে কতটা প্রশ্ন দাগাবে। আজকে অনেকেই ইনবক্স করেছেন কয়টা প্রশ্ন দাগাবে। এটা কিন্তু আসলে পরীক্ষার হলে না ঢুকলে, প্রশ্ন না দেখলে কয়টা ঢুকবে এটা কিন্তু অনুমানের উপরে বলা কঠিন। কারণ প্রশ্নটা কেমন হচ্ছে আপনার জন্য, প্রশ্ন আবার সবার জন্য একই রকম হয় না। একেকজনের জন্য, যিনি অনেক বেশি লেখাপড়া করেছেন, অনেক জানেন, অনেক প্রিপারেশন নিয়েছেন, তার কাছে প্রশ্নটা একরকম। যিনি কোনো পড়ালেখাই করেন নাই, হুট করে পরীক্ষা দরখাস্ত করেছিল বলে সে পরীক্ষার হলে যাবে, তার কাছে মানে পড়ালেখার খুব একটা প্রিপারেশন, তার কাছে প্রশ্নটা আরেক রকম। কিন্তু যেটাই হোক, পরীক্ষার উত্তরপত্রের, পরীক্ষার প্রশ্ন মূল্যায়নের কতগুলো স্ট্যান্ডার্ড বিষয় আছে। প্রশ্ন যখন কঠিন হয় তখন দেখবেন যারা ভালো প্রিপারেশন নেয় তারাই কিন্তু পাস করে। প্রশ্ন যখন খুব সহজ হয় তখন দেখবেন যারা ভালো প্রিপারেশন নেয়, ভালো প্রস্তুত, তারাই কিন্তু সাধারণত ভালো করে। এটা সব সময় কিন্তু বিষয়টা সত্য। কম নাম্বারের মধ্যে ওরা ভালো করে, বেশি নাম্বারের মধ্যে দেখা যায় ওরাই ভালো করে। তো সুতরাং প্রশ্ন পাওয়ার পর প্রশ্ন কয়টা দাগাবেন, কি দাগাবেন, এটা পরীক্ষার হলে আপনাকে সিদ্ধান্তে আসতে হবে। এখন পরীক্ষার হলে দাগানো নিয়ে আমার সর্বশেষ কথাটা, সময় ব্যবস্থাপনার কথা বললাম। পরীক্ষার হলে প্রথম আধা ঘন্টা সময়, 120 মিনিটের মধ্যে প্রথম 30 মিনিট, 120 মিনিটকে আপনি চাইলে 4টা পার্টে বার করতে পারেন। প্রথম 30 মিনিট একটা পার্ট, দ্বিতীয় 30 মিনিট আরেকটা পার্ট, তৃতীয় 30 মিনিট আরেকটা পার্ট, এবং সর্বশেষ 30 মিনিট হচ্ছে ফোর্থ পার্ট। প্রথম পার্ট যেটা 30 মিনিটে আপনি যতগুলো প্রশ্নের উত্তর পারেন, 1 থেকে 200 নম্বরের এমসিকিউ প্রশ্নের মধ্যে সবগুলো প্রশ্নের উত্তর আপনি চেষ্টা করেন প্রথম পার্ট অথবা দ্বিতীয় পার্টের অর্ধেকের মধ্যে শেষ করার জন্য। রোকসানা মজুমদার বলেছেন, অনেকেই স্যার 140 থেকে 180টা মার্ক করতে বলে, এখন কি ক্ষেত্র কোনো রিস্ক আছে কিনা? অনেকেই এরা কারা? এরা যদি হয় আপনাদের মতো পরীক্ষার্থী, তাহলে আপনার যে অবস্থা, আপনি যেমন ধারণা থেকে চিন্তা করেন, ওরা হয়তো ধারণা থেকে চিন্তা করে। আমার মনে হয় না কোনো দায়িত্বশীল লোক 140 থেকে 180 করতে বলে, এই ধরনের বিষয় না। বিষয়টা হচ্ছে প্রশ্ন দেখার পরে আপনাকে সিদ্ধান্ত আসতে হবে সেটা কি আপনি 140 দাগাবেন না 180টা দাগাবেন নাকি 120টা দাগাবেন। এটা প্রশ্ন পাওয়ার পর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এখন প্রশ্ন পাওয়ার পর প্রশ্নের দাগানোর ক্ষেত্রে আমি একটু একটা বিষয় বলে আমার আজকের এই মুহূর্তের আলোচনা আমি ইতি টানবো। সেখানে প্রথম বিষয়টা হচ্ছে, একটু খেয়াল করেন সবার জন্য, লাস্ট ইম্পর্টেন্ট
যে টপিকটা টিপসটা আমি আপনাদেরকে দিতে চাই সেটা একটু শুনুন। পরীক্ষার হলে প্রথমবার দাগ দিয়ে যদি আপনি দেখেন ১০০টার মতো প্রশ্নের উত্তর আপনি করতে পেরেছেন ২০০ এর মধ্যে, আমি মনে করি প্রশ্নটা আপনার জন্য এটা ভালো প্রশ্ন হয়ে আছে। কথাটা আবার খেয়াল করুন। প্রথম ২০০ এর মধ্যে প্রথমবার যখন ১ টা ২ টা বিভিন্ন দাগ দিতে গিয়ে যখন আপনি দেখলেন যে ২০০ নম্বরের প্রশ্ন শেষ, আপনি ১০০ টার মতো উত্তর করতে পেরেছেন। তার মানে প্রশ্নটা কিন্তু একটা ভালো প্রশ্ন হয়ে আছে। প্রশ্নটা খুব সহজও হয় নাই, খুব কঠিনও হয় নাই, মধ্যম মানের একটা প্রশ্ন হয়ে আছে। সেক্ষেত্রে আপনি ওই 50-50 চান্স থাকা, হতে পারে না হতে পারে চান্স থাকে, এগুলো থেকে আপনাকে চান্স নিতে হবে। যদি আপনার মনে হয় ১২০ টার মতো আপনার উত্তর হয়ে গেছে প্রথম, তাহলে আপনাকে বুঝতে হবে প্রশ্নটা অনেকের জন্য সম্ভবত সাধারণত সহজ প্রশ্ন হয়ে আছে। ১২০ মানে অনেক মার্কস কিন্তু প্রথমবার যাওয়ার পরে। আপনি প্রথমবার দেওয়ার পরে ১ থেকে ২০০ পর্যন্ত দিলেন, আপনার উত্তর হলো ৬০ টা ৫০ টা। তার মানে বুঝতে হবে যে আপনার জন্য প্রশ্নটা খুব একটা সুবিধাজনক হয়নি। এখন ৩ টে ক্ষেত্রেই আপনি কতটুকু দাগাবেন সেক্ষেত্রে আপনাকে ৩ ভাবে সিদ্ধান্তে পৌঁছাতে হবে। এটা আমার ব্যক্তিগত মত। যদি যুক্তিপূর্ণ মনে হয় তাহলে আপনারা যারা শুনছেন অথবা আপনাদের বন্ধুরা তাদেরকে এটা শেয়ার করবেন, ওরা যেন ফলো করে। এইটাই যে একেবারে সহি পথ এটা আমি বলছি না। তবে আমি যতটুকু পরীক্ষাতে অবজার্ভ করেছি, নিজে পরীক্ষা দেওয়া এবং দূর থেকে অবজার্ভ করা গত প্রায় ১.৫ দশক ধরে আমার চিন্তায় এমসিকিউ পরীক্ষাটাকে এভাবে চিন্তা করা যায়। যেহেতু নেগেটিভ মার্কিং আছে, আমরা অনেকেই নেগেটিভ মার্কিং এর ভয়ে উত্তর দাগাই না। আমি মনে করি এমসিকিউ পরীক্ষা ঠিক তাদের জন্য নয়। পরীক্ষাটা হচ্ছে মনে রাখবেন বৃত্ত ভরাটের পরীক্ষা, দাগানোর পরীক্ষা। এটা না দাগানোর কোনো পরীক্ষা নয়। সুতরাং আপনি দাগাবেন, আপনি বৃত্ত ভরাট করবেন। প্রশ্ন আছে, কম বৃত্ত, বেশি বৃত্ত, মাঝারি বৃত্ত কি ধরনের? এটা হচ্ছে আপনার কমন সেন্স এর উপরে নির্ভর করবে। আপনি একটু খেয়াল করেন, আমি যদি আপনাকে একটা প্রশ্ন দিই, এখনই যদি আমি আপনাকে একটা প্রশ্নের কথা বলি, বিল ক্লিনটনের বাবা সরি আ এটা জো বাইডেনের বাবার নাম কি? কথার কথা। আমি এই প্রশ্ন আসছে না আসছে স্ট্যান্ডার্ড কিছুতে গেলাম না। জো বাইডেনের বাবার নাম কি? আপনার এখানে কিন্তু খুব চিন্তা করা কিছু নাই। এটা আপনি পারেন না। এটা সাধারণত আপনার শোনার ক্ষেত্রে আসে নাই। এটা খুব বেশি আলোচিত কোনো বিষয় ছিল না। সুতরাং পাস। এটা আপনি প্রশ্ন উত্তর দাগাবেন না। আবার যদি একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে 50-50 হতে পারে। যেমন আমি বাংলা সাহিত্যেরই খুব বিতর্কিত একটা প্রশ্নের কথা বলি যেটা বিসিএস পরীক্ষায় এসেছে। বাংলা সাহিত্যের জনক কে? আমরা বাংলা গদ্যের জনক পড়েছি অমুক, বাংলা কি রোমান্টিক কাব্যের জনক পড়েছি অমুক। কিন্তু সরাসরি বাংলা সাহিত্যের জনককে সেরকম আমরা পড়িনি। কিন্তু বাংলা সাহিত্যের জনক হলে সেখানে বঙ্কিমচন্দ্র না নাকি ঈশ্বর আমাদের এটা কি বলে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে এখন আমাদের মধ্যে দেখেন ২ টা কনফিউজড, এই ২ টার মধ্যে উত্তর হতে পারে, বাকি ২ টার মধ্যে নয়। সাধারণত এমসিকিউ প্রশ্ন আপনি দেখবেন উত্তরটা আমরা কনফিউজড হই ২ টা উত্তরের মধ্যে। 50-50 হতে পারে, 60-60 হতে পারে। এখন সেক্ষেত্রে আমরা উত্তরটা কি করব? প্রথম কথা হচ্ছে মনে রাখবেন প্রতিটা প্রশ্নের মান ১। সুতরাং যে একজন প্রশ্ন করেছে স্যার ম্যাথের প্রশ্নের উত্তর কি আগে দাঁড়াবো না পরে দাঁড়াবো? এটা আপনার উপর। এটা আমার কিছু বলার নাই। আপনার সামনে আসছে আপনি দাগাইতে পারেন, আপনি দাগাবেন। দাগাতে পারেন না আপনি সেটা পাস করে যাবেন, লিভ করবেন। অনেকেই বলে থাকেন ম্যাথের প্রশ্নটা শুরুতে না ধরা ভালো। কিন্তু যারা ম্যাথের স্টুডেন্ট, ম্যাথে ভালো তাদের ধরতে সমস্যা কি? এটা হচ্ছে আসলে আপনার উপরই নির্ভর করবে। আমি ব্যক্তিগতভাবে সাধারণভাবে বলি যে প্রশ্নটা যেভাবে আছে আপনি সেটাই অনুসরণ করুন। হ্যাঁ, অঙ্কে যদি আপনি কিংকর্তব্যে বিমূঢ় হন, অঙ্কে যদি আপনি কনফিউজ থাকেন, অঙ্কে যদি আপনার কনফিডেন্স খুব ভালো না থাকে আপনি শেষে করেন। কোন সমস্যা নেই। তাহলে আমরা এখন যেখানে আসছিলাম আমরা সেই পয়েন্টে আবার আসি। এটাই হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় কতগুলো প্রশ্নের উত্তর আছে এটা হচ্ছে আপনিও জানেন, অন্য ১০ জনও জানে। বাংলা গদ্যের জনককে আপনি জানেন, আপনি উত্তরটা দিয়ে ফেলবেন। দুর্গেশ নন্দিনী কত সালে প্রকাশিত হয় যদি পরীক্ষা আসে আপনি ১৮৬৫ সাল জানেন, আপনি লিখে ফেলবেন। এখানে আপনার সময় ক্ষেপণের কোনো সুযোগ নেই। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি? চর্যাপদ। আপনি জানেন, কনফিউজড হওয়ার সুযোগ নেই। এখানে তো আপনার ৩৬ সেকেন্ড বা অমুক সেকেন্ডের কোনো বিষয় নেই। আপনি পারেন, আপনি বৃত্ত ভরাট করে চলে গেলেন। কিছু প্রশ্ন আছে ২ টাই উত্তর হতে পারে বলে মনে হয়। এটাও হতে পারে, এটাও হতে পারে। কিন্তু ২ টা হবে না এটা আপনি জানেন। এরকম প্রশ্নগুলোর ক্ষেত্রে কি করবেন? আমার ব্যক্তিগত মত হচ্ছে আপনি সেগুলো দাগাবেন। কারণ আপনি ২ টার মধ্যে কনফিউজড হলে দাগালে সেখানে আপনার
প্রাপ্তির পাল্লাটা ভারী হতে পারে। এবং কারো কারোর মধ্যে দেখবেন পরীক্ষার হল থেকে আসার পরে ইস এটা কেন দাগালাম না, অথবা ইস কেন এটা দাগালাম, এরকম একটা আফসোস আমাদের মধ্যে হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেহেতু পরীক্ষাটা বৃত্ত ভরাটের পরীক্ষা, দাগানোর পরীক্ষা, না দাগিয়ে আফসোস করার চেয়ে দাগিয়ে আফসোস করাটা আমি মনে করি একজন পরীক্ষার্থীর জন্য ভালো। পরীক্ষায় যে যত বেশি সতর্ক থাকবে দাগানোর কারণেই, নেগেটিভ মার্কিং এর ভয়ের কারণে কাটা যেতে পারে, এই ভয়ে আমি মনে করি যে সে একটু কনজারভেটিভ পরীক্ষার্থী। আমি আপনাদেরকে বলবো একটি লিবারেল পরীক্ষার্থী হতে। শুনেন, আমাদের সব পরামর্শ সবার জন্য একই রকম ভাবে কাজ করে না। তবে সাধারণভাবে যারা অনেকদিন ধরে প্রিপারেশন নিচ্ছেন, যারা বিসিএস পরীক্ষাটাকে বিসিএস এর একটা চাকরি বলেন, বিসিএস এর স্বপ্ন বলেন, যেভাবে বলেন অনেকদিন ধরে প্রিপারেশন নিচ্ছেন, প্রস্তুতি নিয়ে আসছেন, তাদের মধ্যে তো অবশ্যই এই পরীক্ষা সম্পর্কে কিছু ধারণা গ্রো করেছে। এই ধারণাটাকেই আমি বলছি কমন সেন্স। আপনি একটা প্রশ্ন হয়েছে বললাম জো বাইডেনের পিতার নাম কি, অথবা আমি একটা ইয়ের কথা বলি, আমাদের সম্ভবত 40তম বিসিএস একটা প্রশ্ন ছিল অ্যালায়েন্স কোন দেশের গার্মেন্টস শিল্পের নাম, অ্যালায়েন্স। যদি আপনি পারেন তো এটা যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আপনার কনফিউজ হওয়ার দরকার নাই। কিন্তু এটা যদি না পারেন, আপনার কনফিউজ হয়ে কোনটা উত্তর দেওয়ার দরকার নেই, এখানে না দাগানোটাই হচ্ছে আপনার কমন সেন্স। জো বাইডেনের বাবার নাম কি, আপনার দুইটার তিনটার মধ্যে কনফিউজ হবে না, কারণ এটা সাধারণত কোনো কারণে অত বেশি আলোচনায় আসেনি। তো না আসা মানে এটা আপনি পাস করা যাবেন, এটা আপনি পারেন না, অন্যজনের পারার সম্ভাবনা খুব কম। কিন্তু যে বিষয়গুলোতে 50-50 সম্ভাবনা, আমি বলবো যে আপনি সেটা দেবেন। এখন কোন কোন ক্ষেত্রে দিবেন? যেটাতে 60-70% সম্ভাবনা হতে পারে সেটা আপনি বৃত্ত ভরাট করবেন। যেটা 50-50 সম্ভাবনা, যদি আপনার মনে হয় যে আপনি নিরাপদ রেখার ঝুঁকির মধ্যে আছেন, আপনি ধরেন 110 মার্কস, 115 মার্কস, 120 মার্কস, অথবা প্রশ্ন যদি খুব কঠিন হয় 100 মার্কস পাবেন, আপনার সেন্স আপনাকে এটা মেসেজ দিচ্ছে যে হ্যাঁ, এটা এই নাম্বারটা দিয়ে যুদ্ধ করা যেতে পারে, এই নাম্বারটা দিয়ে কনফিডেন্ট রাখা যেতে পারে। সেক্ষেত্রে আপনি দাগানোর ব্যাপারে সতর্ক হবেন, উল্টাপাল্টা দাগানোর দরকার নেই। তবে আপনি যদি ঝুঁকিতে থাকেন অথবা যদি ভালো পজিশনে থাকেন, আপনি কিছু প্রশ্নে আপনি এই রিস্কটা নিতে পারেন। 50-50 হলেও আপনি দাগাবেন। আর যারা পরীক্ষা এমনিতে খুব বেশি ভালো স্কোর করবেন না মনে করেন, তারাও দাগাবেন। কারণ ধরুন একজন 120টার উত্তর জানে, সে 130টা দাগালো। আরেকজন 120টার উত্তর পারে, সে 150টা দাগালো। দুইজনের মধ্যে কে বেটার পজিশনে থাকবে? একটু চিন্তা করুন, একটু ক্যালকুলেশনটা আপনি নিজে করুন। যদি 130টা দাগানোর পরে 10টা ভুল হয়, তাহলে সে নাম্বার পাবে 115 নাম্বার। কেউ যদি 150টা দাগানোর পরে তার 30টা ভুল হয়, তার যদি 50টা দাগানোর পরে যদি তার 30টা ভুল হয়, সেখানেও সে দেখবেন 115-এর উপরে মার্কস পাবে। কারণ হচ্ছে কি, 150 দাগালো, 50টাতে 30টা সরাসরি ভুল, তার মানে এগুলো বাদ, আরো 15 বাদ। তার মানে হচ্ছে কি, আপনি যদি দাগান সেখানে নম্বর পাওয়ার একটা সম্ভাবনা আছে, যদি আপনি না দাগান সেখানে আপনি প্রশ্নের নম্বর পাওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং আমি আপনাকে বলবো, আপনি পরীক্ষায় দাগানোর প্রতি মনোযোগী থাকুন। প্রশ্ন সহজ হলে তো দাগাবেন, কোনো কথাই নাই। প্রশ্ন মাঝারি হলে আপনি যেখানে কনফিউজড হচ্ছেন, আপনি দাগানোর চেষ্টাটাই করুন। প্রশ্ন যদি টাফও হয়, টাফ মানে তো আপনার জন্য এমনিতে পিলিতে পাস করা খুব টাফ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি টাফ কিছু আপনি দাগানোর দিকে মনোনিবেশ করুন। এখন কথা হচ্ছে, ওই যে বললাম, কোন প্রশ্নে আপনি দাগাবেন, কোন পর্যায় থেকে আপনি দাগাবেন, সেটা আপনাকে ঠিক করতে হবে। আপনি কি এটা ডিফেন্ড করার মতো একটা নাম্বার থেকে আপনি দাগাচ্ছেন, নাকি আপনি এমনিতেই হতাশার মধ্যে আছেন, বিপদের মধ্যে আছেন, সেখানে দাগাচ্ছেন, নাকি আপনার একটা ভালো অবস্থান থেকে আপনি ঝুঁকি নিয়ে দাগাচ্ছেন? এই দাগ দেওয়ার ক্ষেত্রে বা বৃত্ত ভরাটের ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক হতে হবে। এটা কিন্তু ব্যক্তিগতভাবে আমি পরীক্ষার হলে থাকবো না, আপনি পরীক্ষার হলে থাকবেন, আপনি প্রশ্নটা ফেস করবেন। আপনি ভালো করলে ক্যাডার অফিসার হবেন, আপনি ভালো না করলে আপনি আবার আপনাকে চেষ্টা করতে হবে। ইটস ইউ, এটা আপনি। সুতরাং আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি দাগাবেন কি দাগাবেন না। তবে দাগানোর ক্ষেত্রে আমার একেবারে সর্বশেষ যে পরামর্শটা আপনাদেরকে আমি বলবো, এটা যেহেতু দাগানোর পরীক্ষা, বৃত্ত ভরাটের পরীক্ষা, আপনি দাগানোর প্রতি মনোযোগী থাকবেন। আর একজন এটা প্রশ্ন করেছে, থ্যাংক ইউ মাসুদুর রহমান স্যার, মনে করেন 120টা আমার সঠিক হলো প্রথমবার এবং প্রশ্ন তুলনামূলকভাবে সহজ হয়েছে, এবার যদি আমি আরেকটাও না পূরণ করি, সেটা কি আমার ভুল সিদ্ধান্ত হবে? যেহেতু বলা হয় 100 বেশি বলা হয়। শুনেন, 120টা সঠিক হয়েছে, প্রশ্ন সহজ হয়েছে, এবার যদি আমি আর একটাও পূরণ না করি, আমি মনে করি এটা পরীক্ষার্থী হিসেবে আপনার ভুল স্ট্র্যাটেজি হবে, নিনজা বনি। এটা ভালো স্ট্র্যাটেজি নয়।
প্রশ্ন সহজ হয়েছে বলছেন, 120 এর পর আপনি দাগালে আপনি হতে পারে মনে হলে আর দাগাবেন না কেন? কারণ আপনি যে 120টাই হবে এটার গ্যারান্টিটা আপনাকে কে দিল? আপনি যে আনসার দিলেন সেটাই যে পাবলিক সার্ভিস কমিশন নিল অথবা নিল না আপনি কেমনে বুঝলেন? আমরা অনেকে মনে করছি এটা হবে আমার শিওর। উনি ওইটা তো শিওর হচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন কোন উত্তরটা নিয়েছেন, কে প্রশ্ন করেছেন, কোন অ্যাঙ্গেল থেকে প্রশ্নটা ব্যাখ্যা করেছেন এটা তো তার উপর নির্ভর করে। প্রশ্নের টুকটাক ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে, সেগুলোর জন্য পাবলিক সার্ভিস কমিশন কোনো প্রশ্ন প্লাস মাইনাস করতে পারে, কোনো মার্কস মূল্যায়ন অবমূল্যায়নের ব্যাপারে বিভিন্ন কারণে অবস্থার প্রেক্ষিতে সিদ্ধান্ত আসতে পারে। সুতরাং আপনি 120 দাগেলে 120 আপনার হয়ে যাবে সেটা আপনাকে কে বললো? এরপর পাস মার্ক 120 এর উপর উঠবেই না এমন তো কোনো কথা নেই। আমরা জাস্ট যেটা স্টাডি করেছি সেটা হচ্ছে 200 নম্বরের প্রশ্ন আসার পর 35তম বিসিএস থেকে সর্বশেষ বিসিএস পর্যন্ত মানে 40তম বিসিএস প্রিলিমিনারি পর্যন্ত প্রশ্ন স্টাডি করে এগুলো রেজাল্টের উপরে আমাদের ছোট ভাই বোনরা আপনাদের মতো আমাদের ছাত্রছাত্রীরা তারা যে পরীক্ষা দেয় সেখান থেকে আমরা একটা কমন আন্ডারস্ট্যান্ডিং থেকে এই পরামর্শগুলো দিচ্ছি। সুতরাং আপনার 120টা হলো 120 নাম্বারটা তো এমন না যে অনেক নিরাপদ রেখার অনেক উপরে উঠে গেছে, সেটা ওরকম নয়। হ্যাঁ 120টাও আপনার সঠিক উত্তর হতে পারে, সেটা হচ্ছে প্রশ্নটা পরীক্ষার হলে পাওয়ার পর পরীক্ষা দেওয়ার পর আপনি বুঝতে পারবেন, এখন নয়। সুতরাং একেবারে কট্টরবাদী থাকার দরকার নেই, আমার 115 বা 20 হয়ে গেছে সুতরাং আমি পারলেও আর দাগাবো না, কনফিউজড হলেও দাগাবো না, এটা আমার মনে হয় এক্সামের ভালো অ্যাপ্রোচ নয়। আপনারা আর কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন প্লিজ। ধন্যবাদ মাসুদ। এমডি আশরাফুল শাহেদ একটা প্রশ্ন করেছেন, থ্যাংক ইউ। একটাও আনসার হবে না এইরকম কি থাকবে? আই মিন না দাগালে আনসার রাইট এরকম কি থাকবে? আশরাফুল ইসলাম, আসলে পাবলিক সার্ভিস কমিশন এক্ষেত্রে কিভাবে সিদ্ধান্ত নেয় এটা কিন্তু ওরা পাবলিকলি প্রকাশ করে না। আনসার যদি না থাকে এখানে আনসার দেওয়ার কি আছে? মনে রাখবেন আনসার যদি না থাকে এখানে আনসার দেওয়ার কি আছে? আমার মনে হয় এখানে আপনি প্রশ্নটা একটু যদি চিন্তা করেন আপনি পাবেন। হ্যাঁ নাদিয়া জাহান, আপনার জন্য শুভেচ্ছা, মাস ফরওয়ার্ডের পক্ষ থেকে আপনার জন্য শুভেচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ এমডি আশরাফুল শাহেদ লিখছেন, একের অধিক বৃত্ত কি ভরাট করা যায়, ওই রকম এমসিকিউ কি থাকে? এখানে একটু প্রশ্নটা এভাবে বলতে পারেন, কয়েকটা প্রশ্নে দেখা গেছে যে একাধিক উত্তর সঠিক, যেমন এ অপশনেও সঠিক উত্তর আছে, সি অপশন, যেমন 28তম বিসিএস আমার যদি ভুল না হয় দুইটা প্রশ্ন এরকম ছিল, দুইটা জায়গায় সঠিক উত্তর ডাবল এসেছে। তো সেক্ষেত্রে আসলে পাবলিক সার্ভিস কি করেছে সেটা আমাদের জানা নাই, তবে এটা আপনি যদি মনে করেন যে এটা দাগাবেন তাহলে আমার ব্যক্তিগতভাবে আমার পরামর্শ দেব প্রথম অপশনটা আপনি দাগাতে পারেন, প্রথম অপশনটা। এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত, এটাতে পাবলিক সার্ভিস কমিশন কোন সিদ্ধান্ত দিয়েছে বা নির্দেশনা দিয়েছে বিষয়টা সেরকম নয়। হ্যাঁ হ্যাঁ দুইটা রাইট আনসার থাকলে সেটা আপনাদেরকে বলেছি, আমার মনে হয় উত্তর আপনারা পেয়েছেন। হ্যাঁ আয়েশা আজাদ, রাফ নিয়ে চিন্তিত হয়ে গেলাম স্যার। না রাফ মানে হচ্ছে আপনি রাফ করার জন্য তো আসলে কোনো অপশন এখানে নেই, রাফটা করবেন আপনি মস্তিষ্কে রাফটা করতে হবে। আর যেটা করতে চান সংকেত টঙ্কেত দিয়ে বৃত্ত, এটা হচ্ছে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন এনভায়রনমেন্টে আছেন। এটা আসলে পাবলিক সার্ভিস কমিশনে মানে এই ধরনের রাফ করার জন্য কোনো অপশনাল কাগজ আপনাকে দেয় না, এতটুকু আমি জানি। এবং যারা বলছেন যে দুইটা অ্যাডমিট কার্ড নিলে, এটা আমার জানা নাই দুইটা অ্যাডমিট কার্ড নিলে একটাতে রাফ করা যায় কিনা বা এরকম করা যায় কিনা এরকম আমি জানি না। সেক্ষেত্রে অ্যাডমিট কার্ড আপনি আগে কোশ্চেন দেখলে তো আপনি ইনভিজিলেটর আপনার উপর বিরক্ত হতে পারেন। এটা আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত হবে না। আমিনা আক্তার, ধন্যবাদ আপনাকে। হুম 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 আর কোন প্রশ্ন? অনেক ধন্যবাদ। যেহেতু আমি এই আলোচনাটাকে সংক্ষেপ করতে চাই এই জন্য, যেহেতু কালকে পরীক্ষা, আমার মনে হয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের আলোচনায় এসেছে। আমি আবার আপনাদের পরীক্ষার জন্য আপনাদের পরীক্ষার্থীদের সকলের জন্য শুভেচ্ছা জানাই। আমার ব্যক্তিগত ভাবে আমার তরফ থেকে এবং মার্চ ফরওয়ার্ডের পক্ষ থেকে, আমাদের মার্চ ফরওয়ার্ডের যারা অর্গানাইজার, আমাদের শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যার, আমাদের মাহফুজুল হক স্যার সহ, আমাদের ওয়াহিদ স্যার সহ যারা আছেন আমাদের সাথে, অসীম কুমার রায় স্যার সহ আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের জন্য শুভেচ্ছা। আপনারা ভালো পরীক্ষা দেন, আপনাদের জন্য শুভকামনা থাকলো। যারা এই আলোচনাটা শোনাচ্ছেন, এরপরেও কারো যদি কোনো বিষয়ে বুঝতে কোনো ধরনের অসুবিধা হয়, আমার কোনো পরামর্শ যদি আপনার কাছে মনে হয় যে একটু এটা কি বলে আপনি একটু কনফিউজড, তাহলে সেক্ষেত্রে আমার নাম্বার, আশা করি আমার মোবাইল নাম্বার, অফিসিয়াল মোবাইল নাম্বার যেটা সেটাও আপনাদের কাছে আছে, আবার আমার পার্সোনাল ফেসবুক আইডি,
সেখানে গিয়ে আমাকে একটু প্লিজ ইনবক্স করবেন বা ফোন করবেন, আমি চেষ্টা করবো আপনাদের কোনো ইয়া থাকলে সেগুলোর উত্তর দেওয়ার জন্য। আপনারা এখানে কমেন্টেও যদি লিখে দেন, সেই কমেন্টে যদি আমার চোখে পড়ে আমি কমেন্টে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। থ্যাংক ইউ মিস সালমা সিদ্দিকী, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আপনাদের সবার জন্য শুভেচ্ছা, এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ শামা।